এক মাস পূর্তিতে রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার শহীদী মার্চ। এখনো নিশ্চিত হয়নি চূড়ান্ত বিজয়, বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা ছাত্র সমাজ রাজপথে থেকেই এই দেশকে আমরা পুনর্গঠন করব। এই অনুভূতি প্রকাশ করার মতো না। যারা মনে করেছিল যে বিভাজনকে কাজে লাগিয়ে আবার টেন্ডারবাজি সিন্ডিকেট করতে পারবে, তাদের জন্য আজকের 25 সেপ্টেম্বরকে বার্তা। আত্মত্যাগ অর্জনের শোভাযাত্রায় জনতার ঢল, স্লোগানে স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস। রাষ্ট্র সংস্কার আর গণহত্যার বিচার দাবি। এই চিঠিটা গত 5ই আগস্ট সকালবেলা মাকে লিখে চলে গিয়েছিল ও আন্দোলনে, আর গত 5ই আগস্ট ওকে গুলি করে মেরেছে চাঙ্গারপুল মোড়ে। আমার এখনো মনে হয় সেই আবু সাইদ, মুগ্ধ, এদেরকে আমার মনে হয় না আমি কখনো ভুলতে পারবো। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা উচিত, পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। সম্পর্ক রক্ষায় ভারতকে দৃষ্টিভঙ্গি বদলানোর পরামর্শ। জুলাই গণহত্যায় এখন পর্যন্ত 724 জনের পরিচয় মিলেছে। অধিকাংশই মারা গেছেন রাজধানীতে। স্তব্ধ স্বজন হারানো পরিবারগুলো। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরামর্শ দিয়ে আউয়াল কমিশনের পদত্যাগ। গণতন্ত্র ধ্বংসের অপরাধে বিচার চায় বিএনপি। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করছে। তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। পুলিশ সেনাবাহিনীর কড়া প্রহরা শুরু হলো। গার্মেন্টসের কর্মকাণ্ড, দু একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ন্ত্রণে এসেছে তড়িৎ তৎপরতায়। ইসলামী ব্যাংকের অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ। গভর্নরের সাথে বৈঠকে জানালেন চেয়ারম্যান। ব্যাংক খাতে দৃশ্যমান অগ্রগতি দেখছেন উপদেষ্টা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দর্শক, গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে নিহতদের স্মরণে ছাত্র জনতার শহীদী মার্চ বিভিন্ন সড়ক ঘুরে এখন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম। যাব তার কাছে। মনির, আপনি তো পুরো মার্চের সাথেই ছিলেন, এখন তো শহীদ মিনারে কি অবস্থা সেখানকার একটু জানাবেন আমাদের। আন্দোলন, তারপরে ছাত্র গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের সফলতা, একই সাথে এই যে সফলতা, সেটা আসলে প্রায় 700-রও বেশি মানুষের রক্তস্নাত, হাজারও বেশি মানুষের হতাহত এবং 700-রও বেশি মানুষ তাদের জীবনের মায়া ত্যাগ করে বা জীবনের আত্মত্যাগ করে এই যে আন্দোলনের সফলতা, সেই সফলতার স্মরণ দিবস আজকে। সেই সফলতার স্মরণের সাথে সাথে নিহত আহতদের বিচারের দাবিতে এবং তাদের যাতে কেউ ভুলে না যায়, সেই সময়টার ইতিহাসের বা ঐতিহাসিক যে সময়টা, সেই দিনটা, সেই ক্ষণটা আসলে মানুষকে আবারও মনে করিয়ে দিতে আজকের এই যে শহীদী মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক 4 ঘণ্টাখানেক আগে যেটা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে, নীলক্ষেত, নিউ মার্কেট, পরবর্তীতে ধানমন্ডি, মানিক মিয়া এভিনিউ, সেই প্রতিটি প্রান্তর, প্রতিটি পথ, প্রতিটি রাজপথ, প্রতিটি সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা কারণবাজার ফার্মগেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রদক্ষিণ করে সেটা এখন সফলভাবে বা বিশৃঙ্খলা ছাড়াই শহীদ মিনার এসে শেষ হয়েছে। ইতিমধ্যে আমরা সমন্বয়ক সহ বিভিন্ন পক্ষে কথা বলেছি। এই যারা লক্ষ মানুষ, যারা ছাত্র জনতা এখানে অংশ নিয়েছে, প্রত্যেকের সাথে কথা বলেছি। আজকে দিনভর প্রত্যেকের কণ্ঠে ছিল একটা 2 ধরনের প্রতিধ্বনি। একটা হচ্ছে যে
এই যে ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান, এই যে ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান, তাদের যে আহত নিহত তাদের প্রতিটি ঘটনার বিচার করা, একই সাথে রাষ্ট্রের সংস্কার, যে সংস্কারের পক্ষে বা যে সব বিভিন্ন দাবিতে আন্দোলন জমেছে, যে বিভিন্ন দাবিতে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, যে দাবিতে এক দফার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছিল আওয়ামী লীগ, ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন নিজের বোনকে নিয়ে শেখ হাসিনা। তো সেই ধরনের সংস্কার, রাষ্ট্রের সংস্কার চান, শাসন বিভাগ, বিচার বিভাগের সংস্কার চান এখানে আসা প্রতিটি মানুষ। বিশেষ করে শহীদ হয়েছেন যারা, তাদের সেই বা যারা মারা গেছেন সেই পরিবার থেকে এখানে এসেছেন, সন্তানের বাবা মা এসেছেন তাদের ভাই বোন এসেছেন, তাদের সন্তান বা অনেকে যারা মারা গেছেন, প্রত্যেকেই আসলে এখানে দাবি জানানো হচ্ছে যে এখানে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক আছে, যারা ছাত্র নেতৃবৃন্দ আছে, তাদের মুখ থেকে অন্তত বের হোক যে দ্রুত নিহতদের তালিকা প্রকাশ হোক, দ্রুত আহতদের তালিকা প্রকাশ হোক, আহতদের পুনর্বাসনে কাজ করা হোক এবং এই নিহত আহতদের তাদের পরিবারকে ভুলে না যায় কেউ, এবং তাদের ব্যাপারে সমন্বয়করা এই যে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের সাথে তাদের সাথে সমন্বয় করুক, লিয়াজও করুক যে এই যে নিহত আহতদের ব্যাপারে, এবং বিশেষ করে শাসন বিভাগ এবং বিচার বিভাগের যে সংস্কার, অনিয়ম দুর্নীতির প্রতিরোধে যে সংস্কার, সেই সংস্কারের দাবিতে এই আন্দোলন তাদের দিনের পর দিন আন্দোলন চলবে। একই সাথে আজকে আমরা দেখেছি যে এই যে আজকে যে গণমিছিলটি হয়েছে, আজকে যে শহীদি মার্চ হয়েছে, সেই শহীদি মার্চের শুরুটা পাওয়া গিয়েছিল কিন্তু তার লম্বা বা স্থায়িত্ব ছিল অনেক, সেই মিছিলের আয়তন বা ছিল অনেক। তো আজকে সেই মিছিলটি শহীদ মিনারে এসে যখন শেষ হয়েছে, শহীদ মিনারও এখন লোকে লোকারণ্য, শহীদ মিনারও স্লোগানে প্রকম্পিত। যে শহীদ মিনার ঠিক 1 মাস আগে আগস্টের প্রথম সপ্তাহে প্রকম্পিত হয়েছিল এখানে মহাসমাবেশ লং মার্চের ডাকে। তো আমরা ফিরছি স্টুডিওতে, কিছুক্ষণ পরে হয়তো এই কর্মসূচি এখান থেকে শেষ করা হবে। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ, মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে তারা একসঙ্গে হেঁটেছেন কিলোমিটারের পর কিলোমিটার। অনেকের কণ্ঠে বিজয়ের উল্লাস, কারো কারো স্লোগানে দ্রোহের আগুন। মুক্ত বাতাসে গলা উঁচু করে শব্দ করার আবেগ ধরে রাখতে পারেননি তারা। বিজয়ের 1 মাসে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে এক মুহূর্তও ভোলেননি স্বজন, সহপাঠী বা শিক্ষার্থীরা। এসেছিলেন স্বজনরাও, সবার দাবি জুলাই গণহত্যার বিচার আর রাষ্ট্রের সংস্কার। কয়েকদিনের রক্তঝরা দিনের অবসান হয় 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। সেদিনের ছাত্র জনতার বিজয়ের উৎসবে মেতেছিল পুরো বাংলাদেশ। কিন্তু তার আগেই হাজার হাজার মানুষ আহত হয়, সরকারি বাহিনীর গুলিতে নিহত হয় শত শত ছাত্র জনতা। সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে বিজয়ের 1 মাসে আয়োজন করা হয় শহীদি মার্চ। দুপুর 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্য থেকে শুরু হয় শহীদি মার্চ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। বলেন, যারা নির্মমভাবে গুলি করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, নিশ্চিত করতে হবে তাদের বিচার। খুনি হাসিনার বিচার চাই, স্বৈরাচার সরকারের বিচার চাই, সাথে যারা জড়িত ছিল তাদের সবার বিচার চাই। আমার এখনো মনে হয় সেই আবু সাইদ, মুগ্ধ, এদেরকে আমার মনে হয় না আমি কখনো ভুলতে পারবো। আমরা ছাত্র সমাজ কোন স্বৈরাচারকে বাংলায় জায়গা দিতে যাব না। শহীদি মার্চ শাহবাগ হয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, ধানমন্ডির প্রধান সড়ক দিয়ে এগুতে থাকে। সঙ্গে হাজার হাজার ছাত্র জনতা। অনেকেই মিছিলের শুরুটা দেখেছেন কিন্তু জানেন না শেষ কোথায়। শহীদদের স্মরণে এই কর্মসূচিতে বিজয়ের উচ্ছ্বাস আছে বিরহের সুর। সবকিছু ছাপিয়ে একটা মুক্ত স্বাধীন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করছে মানুষ। বলছেন, এভাবে ভয়হীন, শঙ্কাহীন বেঁচে থাকার নামই জীবন, যা গত 17 বছর কল্পনা করা যায়নি। এখন আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি, রাজপথে নামতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা চাই বাংলাদেশ পুরোপুরি স্বৈরাচার মুক্ত হোক এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে চিরুনি অভিযান করে স্বৈরাচারদেরকে বাংলাদেশ থেকে রিমুভ করা হোক। সংসদ ভবনের সামনে থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার, বাংলা মোটর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় ছাত্র জনতার শহীদি মার্চ। শ্রদ্ধায়, ভালোবাসায় নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, বীর সন্তানদের স্মরণ করেন ছাত্র জনতা। বলেন, যাদের আত্মত্যাগে নতুন সম্ভাবনার বাংলাদেশ পেয়েছে জনগণ, কখনোই যেন খাটো না হয় তাদের অবদান। এই অনুভূতি প্রকাশ করার মতো না।
5ই আগস্টের আবার পুনর্মঞ্চায়ন হয়েছে আজকে। অর্থাৎ যারা বলেছিল যে জাতীয় ঐক্য নষ্ট হয়ে গিয়েছে, ছাত্রদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে, এবং যারা মনে করেছিল যে এই বিভাজন কাজে লাগিয়ে আবার টেন্ডারবাজি সিন্ডিকেট করতে পারবে, তাদের জন্য আজকের 5ই সেপ্টেম্বর একটি বার্তা। নগরের নানা পথ ঘুরে যখন কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয় শহীদি মার্চ, তখনও হাজার হাজার মানুষ, তখনও প্রাণের উন্মাদনা। নতুন করে বাঁচার আশায়, সদ্য মুক্তির নেশায় দিশেহারা সবাই। ভাবনা জোরে তখন বাংলাদেশ গড়ার প্রত্যয়, আহ্বান আবারও জেগে ওঠার, সব ষড়যন্ত্র মোকাবেলা করে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। যাদের রক্তের বিনিময়ে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, মুক্তির স্বাদ মিলেছে, লাখো সালাম সেই বীর সন্তানদের। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সবাইকে সামিল হবার আহ্বান জানান ছাত্রছাত্রীরা। হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানান তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের 1 মাস, যাদের রক্তের বিনিময়ে এই বিজয়, তাদের স্মরণ করতে রাজপথে শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরীর 16 শহর রেল স্টেশন এলাকা থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি। অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কয়েকটি সড়ক ঘুরে মুরাদপুরে গিয়ে শেষ হয় মিছিলটি। বৈষম্য ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। সাধারণ মানুষের অধিকার হরণ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা আমরা এখনো করছি, আমরা নিশ্চয়ই সেটা করতে পারবো। রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন তালাইমারি মোড়ে। নিহতদের স্মরণে দেশাত্মবোধক গান, কবিতা পাঠ ও দোয়া করা হয়। দেশকে কেউ যেন অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ চত্বর থেকে শহীদি মার্চ কর্মসূচি শুরু হয়। অংশ নেন আন্দোলনে নিহত আবু সাইদ ও মানিকের পরিবারের সদস্যরা। মডার্ন মোড় ঘুরে আবারও ক্যাম্পাসে গিয়ে শেষ হয় কর্মসূচি। আমাদের এখন সেটাই দায়িত্ব, আমাদের স্বাধীনতা রক্ষা করা আমাদের এখন দায়িত্ব। আমাদের বর্তমান বাংলাদেশে আমাদের যেন আবার নতুন করে নব্য ফেসিস্টের কোনো সূচনা না হয়, এই গণহত্যার যেন বিচার হয়, এই দাবিটুকু থাকবে। বরিশালের সরকারি বিএম কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়া সৈয়দ হাতেম আলী কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় শহীদি মার্চ। অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন আন্দোলনে নিহতদের। পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজ চত্বর থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় কর্মসূচি থেকে। খুলনা নগরীতে মিছিল করেন বিএল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে, এখন জোর দিতে হবে রাষ্ট্র সংস্কারের ওপর। নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে থেকে শুরু হয় শিক্ষার্থীদের শহীদি মার্চ। শহরের প্রধান সড়ক ঘুরে ক্যাম্পাসের শহীদ মিনারে গিয়ে সমাবেশ করেন তারা। নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। আন্দোলনে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা এখনো না হওয়ায় ক্ষোভ জানান তারা। শরীয়তপুর সরকারি কলেজ গেট থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে শহীদ মিনারে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া হবিগঞ্জ, মানিকগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, মেহেরপুর সহ অন্যান্য জেলাতেও শহীদি মার্চ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাহিদ হাসান, যমুনা নিউজ। দেশে এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা উচিত। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে থাকলে বাংলাদেশ ফেরত না যাওয়া পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকার প্রধানের বাসভবনে নেয়া সাক্ষাৎকারটি আজ প্রকাশ করেছে পিটিআই।
ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ১ মাস সেখানেই আছেন তিনি। শেখ হাসিনার বিদায়ের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে অন্তর্বর্তী সরকার। ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআইয়ের প্রশ্নের জবাবে শেখ হাসিনা সম্পর্কে কথা বলেছেন সরকার প্রধান। তার মতে, শেখ হাসিনা যে নৃশংসতা চালিয়েছেন তার বিচার না হওয়া পর্যন্ত শান্তি পাবে না বাংলাদেশের মানুষ। তাকে দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। তাকে ফেরত আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা উচিত। ভারতে বসে শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। বিষয়টিকে অবন্ধুসুলভ আচরণ বলে উল্লেখ করেন তিনি। এসব বক্তব্য দুদেশের জন্যই অস্বস্তির, এমনটাও বলেন ডক্টর ইউনূস। তিনি ভারতে অবস্থান করছেন, একই সময়ে আবার কথাও বলছেন, যেটি সমস্যা তৈরি করছে। তিনি চুপ থাকলে মানুষজন সব ভুলে যেত। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেয়া হয়েছে এবং তিনি সেখান থেকে নানা দিক নির্দেশনা দিচ্ছেন। সাক্ষাৎকারে দিল্লি ঢাকার সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। পরামর্শ দেন পুরনো একতরফা ধারণা থেকে বেরিয়ে আসার। শুধু শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, অন্যথা আফগানিস্তান হয়ে যাবে। এদেশের সব দল ইসলামিস্ট, এমন ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। দেশের হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতিকে অতিরঞ্জিত করছে ভারতের গণমাধ্যম, এমন অভিযোগ করে ডক্টর ইউনূস বলেন, দেশে যেসব হামলার ঘটনা ঘটেছে সেগুলো সাম্প্রদায়িক নয়, বরং রাজনৈতিক। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারানো ৭২৪ জনের পরিচয় পেয়েছে যমুনা টেলিভিশন, যাদের ৫১১ জনই নিহত হয়েছেন রাজধানীতে, ২১৩ জন অন্যান্য জেলায়। ১৯ জুলাইয়ের পর সবচেয়ে বেশি প্রাণ গেছে ৪ ও ৫ আগস্ট। যদিও পূর্ণাঙ্গ তালিকা পেতে অন্তত ২ মাস সময় লাগবে, এমনটা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আখলাকুস সাফার রিপোর্টে বিস্তারিত, সাথে ছিলেন জারিন অর্নি। প্রতিটা দিন দুশ্চিন্তা, উৎকণ্ঠা আর আতঙ্কে। ১৬ জুলাইয়ের পর থেকে আন্দোলনকারীদের সাথে দিনভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাথে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মীরাও নামেন অস্ত্র হাতে। মুহুর্মুহু গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে তৈরি হয় দমবন্ধ অবস্থা। সরকারি বেসরকারি হাসপাতালগুলো হয়ে ওঠে মৃত্যুপুরী। কত মানুষ প্রাণ গেছে আন্দোলন। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন হতাহতদের খোঁজ খবর নিয়েছে যমুনা নিউজ। নেওয়া হয় হাসপাতালের ইমার্জেন্সি, ময়নাতদন্ত রিপোর্ট, মর্গ ও কবরস্থানের তথ্য। জেলায় জেলায় প্রতিনিধিদের মাধ্যমে পাওয়া তথ্যগুলো বিন্যাস করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে ৭২৪ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীতে ৫১১ জন। ১৮ আর ১৯ জুলাইয়ের পর ৪ ও ৫ আগস্ট মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। নিহতদের প্রায় ৭০% গুলিবিদ্ধ। বেশিরভাগ মারা গেছেন শিক্ষার্থী আর শ্রমজীবী। প্রাণ গেছে আরও বিভিন্ন পেশার মানুষের। মারা গেছে পুলিশ ও রাজনৈতিক কর্মীরাও। চট্টগ্রাম বিভাগে প্রাণ গেছে ৬০ জনের। ২১ জন শিক্ষার্থী, আছেন দিনমজুর, ব্যবসায়ী, দোকান শ্রমিক, চাকরিজীবী, পথচারী। সবচেয়ে বেশি মানুষ গুলিবিদ্ধ হন ৪ আগস্ট ১৯ জন এবং ১৯ জুলাই ১৩ জন, যাদের বেশিরভাগ লক্ষ্মীপুর আর ফেনীর। নোয়াখালীতে প্রাণ গেছে ৬ জনের, সবাই গুলিবিদ্ধ হন ৫ আগস্ট। খুলনা বিভাগে প্রাণহানি ৫৬। সাতক্ষীরায় মারা যাওয়া ১৬ জনই ৫ আগস্ট গুলিবিদ্ধ হন। মাগুরার ৯ জনের ৬ জনই গুলিবিদ্ধ হন ৪ আগস্ট। কুষ্টিয়ায় ১২ জনের ৭ জন গুলিবিদ্ধ হয়েছিলেন ৫ আগস্ট বিজয়ের দিন। রাজশাহী বিভাগে আন্দোলনে প্রাণ গেছে ৪৫ জনের। ৯ জন শিক্ষার্থী, ১ জন সাংবাদিক, ৬ জন শ্রমিক ও ১ জন স্কুল শিক্ষক। সবচেয়ে বেশি প্রাণহানি সিরাজগঞ্জে ২৭ জন। সিলেট বিভাগে প্রাণহানি দাঁড়ায় ২৩, যাদের ৩ জন শিক্ষার্থী, ১ জন সাংবাদিক, আইনজীবী আছেন ১ জন, মারা গেছেন ৮ জন শ্রমিক। রংপুর বিভাগে প্রাণহানি ১২ জনের, যাদের মধ্যে আবু সাইদ সহ শিক্ষার্থী ৩ জন, ১ সাংবাদিক ও ৫ জন শ্রমজীবী।
ময়মনসিংহে প্রাণ গেছে 10 জনের, ছাত্র 6 জন, আছেন ব্যবসায়ী, মাদ্রাসা শিক্ষক, দিনমজুর। প্রাণ গেছে বরিশাল বিভাগের 5 জনের, তবে মারা যাওয়া 78 জনের গ্রামের বাড়ি ওই বিভাগে, যাদের 73 জনই রাজধানীতে গুলিবিদ্ধ হন। 4 বছরের আহাদ, 6 বছরের রিয়াগোপ সহ প্রাণ গেছে 67 শিশুর। আশুলিয়ায় ভ্যানে ওঠানো লাশের স্তূপে 6 জন সহ যাত্রাবাড়ি এলাকায় এমন আরও ঘটনার তথ্য এখনও অস্পষ্ট। অনেক হাসপাতাল থেকে গায়েব করা হয় রেজিস্ট্রার আর সিসি ক্যামেরা ফুটেজ, সেগুলোরও হিসেব করা যায়নি। নিহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে গিয়ে এ পর্যন্ত 617 জন নিশ্চিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহত নিহতদের নিয়ে কাজ করা সমন্বয়ক জানালেন, প্রকৃত সংখ্যা পেতে কত চ্যালেঞ্জ। প্রচুর মানুষ কিন্তু আনরেজিস্টার্ড, যারা শহীদ হয়েছেন আনরেজিস্টার্ড, আহত হয়েছেন আনরেজিস্টার্ড, চিকিৎসা নিয়েছেন কিন্তু অন্য নামে, নাম চেঞ্জ করেছেন পুলিশের ভয়ে, বা শহীদ হয়েছেন তাদের ডেটাগুলোকে মুছে ফেলা হয়েছে, রেজিস্টার খাতাগুলো সরকারি হসপিটাল, ইভেন ঢাকা মেডিকেল কলেজ থেকে অসংখ্য ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী মেডিকেলে। পূর্ণাঙ্গ তালিকা করতে এখন ভুক্তভোগী পরিবারগুলোর সহায়তা চান দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা। যে জায়গাগুলোতে আসলে গণকবরের সন্ধান আমরা পাচ্ছি বা তথ্য পাচ্ছি যে এখানে এদেরকে গণভাবে কবর দেওয়া হয়, সেই জায়গাগুলোতে আমরা দর্শক, আখলাকুস সাফার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, যান্ত্রিক ত্রুটির কারণে শেষটুকু আমরা দেখতে পেলাম না। সরে দাঁড়ালেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের 1 মাসের মাথায় পদত্যাগ করলেন সিইসি সহ 5 কমিশনার। 2018 সালে বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে কেউ ভোট বাতিল করে পদত্যাগ করেনি, তাই সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন তারা। হাবিবুল আওয়াল বলেন, জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকার অধীনেই হওয়া উচিত। এরই মধ্যে সবার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। 5 বছরের জন্য দায়িত্ব নেওয়া আউয়াল কমিশন বিদায় নিল 2.5 বছরের মাথায়। ততদিনে জনমানুষের কাছে শ্রদ্ধা হারিয়েছেন সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা। বিতর্কিত নির্বাচন আয়োজনের দায়ে বিদায় বেলায় আউয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ জনতা। এর আগে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সিইসি সহ 5 কমিশনার। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা উদ্যোগী পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। প্রয়াত ডাক্তার জাফরুল্লাহর প্রস্তাবে কাজী হাবিবুল আওয়ালকে সিইসি হিসেবে সুপারিশ করে সার্চ কমিটি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বক্তব্যে নিজের নিরপেক্ষ ইমেজ তৈরির চেষ্টা ছিল সাবেক এই আমলার, কিন্তু প্রার্থিতা বাতিল, রাজনৈতিক দলের নিবন্ধন, সাংবাদিক নীতিমালায় সরকারের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিদায়ের সময় বিতর্কিত ভোটের দায় ইসির নয় বলেও জানায় কমিশন। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না, সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন। অতীতে কখনোই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। আগের কমিশনের ধারাবাহিকতা অনুযায়ী ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু করতে বেশ কয়েকটি সুপারিশ করেছেন পদত্যাগী সিইসি। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ। ইসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যান সিইসি। পরে ধাপে ধাপে বের হন বাকিরা। এ সময় বাড়ানো হয় ইসির নিরাপত্তা। রাষ্ট্র তথা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি নিয়ে বিতর্ক হয়েছে বহুবার। বরাবরই ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো নিজেদের অনুগতদের পদে বসিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছেন। রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠছে চারদিকে, সেই সময় সুশৃঙ্খল নির্বাচন ব্যবস্থার জন্য এই প্রতিষ্ঠানটিকে আরও বেশি শক্তিশালী করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনা নির্বাচনকে বৈধতা দেওয়ার অপরাধে রাকিব হুদা আউয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সমস্ত ধরনের নির্বাচনী অনাচার এবং নির্বাচনী কুকীর্তিগুলো হয়েছে, সেই কুকীর্তিগুলোকে তারা কি বলে যে বৈধতা দান করেছে। তারা যে শপথ নিয়েছিলেন সেই শপথ ভঙ্গ করে তারা যেমন সংবিধানকেও নির্দেশনা বলি সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। শুরু হয়েছে গার্মেন্টস শিল্পের উৎপাদন। সকালে কর্মস্থলে যোগ দেয় লাখ লাখ শ্রমিক। নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ এবং সেনাবাহিনী। তবে বিচ্ছিন্ন ঘটনায় বৃহস্পতিবার বন্ধ ছিল 5 থেকে 6টি কারখানা। পুরোদমে শুরু হয়েছে তৈরি পোশাক খাতের উৎপাদন। সকালে নিজ নিজ কারখানায় কাজে যোগ দেয় লাখ লাখ শ্রমিক। বেশ কয়েকদিন বিচ্ছিন্ন ঘটনায় গাজীপুর, সাভার এবং আশুলিয়ায় অনেক কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বৃহস্পতিবার সচল হয় কারখানা। মোটামুটি আমাদের আয়ত্তে সব, আমাদের নিয়ন্ত্রণে আছে, এখন বর্তমানে শান্ত আছে, আর ম্যাক্সিমাম গার্মেন্টস খোলা আছে। স্পর্শকাতর এলাকায় বাড়িয়ে দেওয়া হয় পুলিশ এবং সেনাবাহিনীর টহল। বলা হয় পুরো এলাকায় ফিরে এসেছে স্বস্তির পরিবেশ। কোনো বাইরের লোক না, এই ফ্যাক্টরি আমার আপনার সবার। তবে সকাল 8টা থেকেই আশুলিয়ার পার্ল গার্মেন্টসের সামনে অবস্থান নেয় শতাধিক শ্রমিক। বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় জেলা পুলিশ ও সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা। এক্ষেত্রে মালিকপক্ষের সঙ্গে বৈঠকের প্রস্তাবও প্রত্যাখ্যান করে শ্রমিকরা। 10 দফা দাবির সমর্থনে বন্ধ করে দেয় সাভার গাজীপুর মহাসড়ক। বাৎসরিক এগ্রিমেন্ট 5%-এর পরিবর্তে 10% করতে হবে। এই আন্দোলনটা গত বৃহস্পতিবার থেকে চলতেছে। যেগুলা ছিল, যেগুলো আমরা পাইতাম, বাট সেগুলা বন্ধ করে দিছে। আমি যদি 100 টাকা চাই, কেউ যদি আমাকে 80 টাকা দেয়, আমি কি হারলাম? আমি তো হারছি না। একটা সমঝোতার মাধ্যমে আমরা মাঝামাঝি একটা জায়গায় আসলাম। সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলে 2টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে বের হয়ে আসে। এ সময় চাকরি প্রত্যাশীদের একটি দল বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত হয় অন্তত 20 জন। কয়েকজনকে আটক করে পুলিশ। বলা হচ্ছে গার্মেন্টস শিল্পে অস্থিরতায় তৃতীয় পক্ষের ইন্ধন আছে। তৃতীয় পক্ষ একটা সুযোগ নিচ্ছে, এটা একটা পরাজিত একটা অপশক্তির তাদের ইন্ধনে হচ্ছে বলে মনে করি। অর্থনীতির স্বার্থে উৎপাদন অব্যাহত রাখতে চায় উদ্যোক্তারা। এক্ষেত্রে মিলেছে সহায়তার আশ্বাস। রিমন রহমান, যমুনা নিউজ, আশুলিয়া, ঢাকা। ইসলামী ব্যাংকের বিতরণ করা মোট ঋণের অর্ধেকই হাতিয়ে নিয়েছে এস আলম গ্রুপ। যদিও প্রকৃত তথ্য জানতে আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বলেন, আমানতকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। দখলে নিয়েই ইসলামী ব্যাংকে ব্যাপক লুটপাট চালিয়েছে চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী এস আলম। এতে ভেঙে পড়েছে সবচেয়ে শক্তিশালী ব্যাংকটির আর্থিক অবস্থা। চরম আকার ধারণ করেছে তারল্য সংকট। গ্রাহকের আমানতও ঠিকমতো ফেরত দিতে পারছে না ব্যাংকটি। শেখ হাসিনার পতনের পর এস আলমের দখলমুক্ত করা হয়েছে ইসলামী ব্যাংক। গঠন করা হয়েছে নতুন পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক শেষে নতুন চেয়ারম্যান বলেন, ব্যাংকের মোট ঋণের অর্ধেকই এস আলমের পেটে। নিয়োগ করছি আমরা 1 সপ্তাহের মধ্যে জেনে যাব। তবে এইটা মেজর বলা যায়। অ্যাপ্রক্সিমেট আপনি 50% প্লাস, মোর দেন 50 মানি মুভমেন্টে অ্যাসেট প্রকিউর করছে, নামে করেছে, বেনামে করেছে। তার নামটা তো আমি রেজিস্টার্ড আছি, ইজিলি পেয়ে যাচ্ছি, কিন্তু ওটা পাওয়ার জন্য যদি আমি লোক নিয়োগ করতাম অনেক সময় লাগতো। আমরা স্ট্রেট একদম কেন্দ্রে আঘাত করছি। আমরা ল মিনিস্ট্রিতে চিঠি লিখেছি, উনি আইজিআরকে লিখবেন, আমরা দ্রুত চিঠিটা পেয়ে যাব। চেয়ারম্যান বলেন, নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর বাড়তে শুরু করেছে আমানত, যে কারণে মূল অ্যাকাউন্টে ঘাটতি 2300 কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে 2000 কোটিতে। ব্যাংকের প্রকৃত তথ্য জানতে নিয়োগ দেওয়া হয়েছে 3টি নিরীক্ষা প্রতিষ্ঠান। আমাদের কিন্তু 1 সেকেন্ডও নষ্ট করার সময় নাই। এই জন্য 3টা ফার্মকে দিয়ে ইনভেস্টমেন্ট দেখবে একটা ফার্ম, ট্রেজারি এবং ফিনান্স দেখবে একটা ফার্ম, এইচআর আমরা জানি এইচআরও কিছু প্রবলেম হয়েছে, এইচআর এবং আপনি প্রকিউরমেন্ট নিয়েও আরেকটা ফার্মকে দিয়েছি যাতে দ্রুত হয়। এই জন্য 3টা ফার্মকে আমরা দায়িত্ব দিয়েছি। এস আলমকে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান। রং প্রসিডিউর ইজ এ ফেভার। আপনারা কি চান খারাপ লোককে ফেভার করব? আমাদের এই প্রক্রিয়া অনুসরণ করার সময়টা দেবেন। যারা দুষ্ট তাদেরকে আইডেন্টিফাই করব, তাদেরকে বিশ্লেষণ করব, পরে অ্যাকশন নেব। স্থানীয় এবং প্রবাসী গ্রাহকদের আস্থা ফেরাতে কাজ করবে নতুন পর্ষদ। চেয়ারম্যান বলেন, রোডম্যাপ বাস্তবায়িত হলে আগামী 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে ব্যাংক। আর 2027 থেকে 2029 হবে ইসলামী ব্যাংকের এগিয়ে যাওয়ার বছর। ঘুরে দাঁড়ানোর বছর হচ্ছে 25,
ছাপবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এই তথ্য নিশ্চিত করলেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংকিং খাত সংস্কার এবং তারল্য সংকট কাটাতে এরই মাঝে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। জানান, দ্রব্যমূল্যের অতি বৃদ্ধি থেকে মানুষকে স্বস্তি দিতে কাজ করা হচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্য বলছে, বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে, যার ফলে দেশের মানুষসহ সামগ্রিক অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত। পাচারকৃত অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার টাস্কফোর্স গঠন করতে চলেছে, এ তথ্য নিশ্চিত করলেন অর্থ উপদেষ্টা। বললেন, আর্থিক খাত সংস্কারে অনেক উদ্যোগ দৃশ্যমান। ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেক দৃশ্যমান। আপনাদের খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে, যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে, লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য, তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একেবারে দৃশ্যমান। আলুর আমদানি শুল্ক 25 ভাগ থেকে কমিয়ে 7 ভাগ করা হয়েছে, আর পেঁয়াজ আমদানিতে প্রত্যাহার করা হয়েছে আরোপিত 5 ভাগ শুল্ক। বাজারে ভোক্তার উপর প্রভাব কমাতে পোল্ট্রি ফিটের দাম নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানান উপদেষ্টা। আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি, আর ওইগুলি যদি এনশিওর করে বিশেষ মাছ, মাংস, ডিম, এগুলো ওদিন কথা বলেছি। আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিশেষত ভোক্তার উপর না পড়ে, বাকিটুকু ওরা খরচের কষ্ট ওরা অ্যাবজর্ব। উপদেষ্টা বলেন, নানা সমীকরণের কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে, যার লাগাম টানতে সময় লাগবে। জিনিসপত্রের দাম যে কমছে নাকি তার একটা জিনিস সেটা অনেকগুলো কারণে বেড়ে গেছে এবং সেটা চট করে টেনে নামে আনা যাবে না। তবে দৃশ্যমান যে কমছে। অর্থনীতিতে শ্বেতপত্র প্রকাশের বিষয়ে জানতে চাওয়া হলে কিছু বলেননি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। গুম, জঙ্গি নাটক, এমনকি আওয়ামী লীগ নেতার মেয়েকে বিয়ে না করার মতো কারণে গত 15 বছরে সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে চাকরি হারানোর অভিযোগ তুলেছেন 3 শতাধিক কর্মকর্তা। ঘটনা আড়াল করতে তাদের বিরুদ্ধে আনা হয়েছে অপেশাদারিত্বের অভিযোগ। দীর্ঘদিনের বৈষম্য শেষে ক্ষতিপূরণ বা চাকরি ফেরত পেতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন জমা দিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরের এই অবস্থান গত 15 বছরের বঞ্চনার। তাদের অভিযোগ, কাউকে কারণ দেখিয়ে, কাউকে না দেখিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃষ্টিতে ভিজে বা রোদে শুকিয়ে বঞ্চনার নানান কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তারা। বিডিআর হত্যাকাণ্ডের যে জাতীয় কমিশন হয় সেটার সেনাবাহিনীর সদস্য ছিল, সেনাবাহিনীর প্রতিনিধি ছিলাম। এই তদন্ত কমিশনের আমি একটা পর্যায়ে আমাকে নিষ্ক্রিয় করে ফেলা হয়। খসড়া ড্রাফট যখন ফাইনাল পর্যায়ে, প্রথম কথা হচ্ছে কাজে আমরা অনেক বাধা পেয়েছি, সুষ্ঠুভাবে কাজ করতে পারিনি, সেটা একটা বিষয়। তারপরেও যা কিছু আমরা কাজ করেছিলাম, যখন দেখছে যে এই ফাইন্ডিংস এগুলা পছন্দনীয় হচ্ছে না, তখন আমাকে নিষ্ক্রিয় করে আরেকজন, আমার সিনিয়র একজনকে নিয়োগ করা হয়। যারাই র্যাবের থেকে আমরা প্রতিবাদ করেছি, বিশেষ করে ক্রসফায়ার বা এই যে জঙ্গি নাটক, এটার বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছি, সেই প্রতিটা অফিসারকে আমাদের উচিত পুরস্কৃত করা উচিত ছিল, যে আমরা ন্যায়ের পক্ষে ছিলাম। সেই অফিসারগুলোকে ভিক্টিমাইজ করা হয়েছে, মানসিক নির্যাতন করা হয়েছে। তারা বলছেন, শুধুমাত্র চাকরিচ্যুত নয়, সামাজিক এবং পারিবারিকভাবে নিগৃহীত করা হয়েছে দীর্ঘদিন ধরে। আমি ভারতের বিরুদ্ধে কেন গোয়েন্দা প্রতিবেদন তৈরি করতে গেছি? আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন ব্রাইট অফিসার। আমি 6টা জাহাজের ক্যাপ্টেন ছিলাম, বাংলাদেশ নেভাল একাডেমিতে ইনস্ট্রাক্টর ছিলাম, 2টা স্টাফ কোর্স করেছি। স্মাগলিং সিন্ডিকেট ছিল, যেটা হেডেড বাই আবুল হাসনাত আবদুল্লাহ, তোফায়েল আহমেদ, নুনুরি চৌধুরী শাহন, মোহাম্মদ আলী এবং শওকত হাসানুর রহমান রিমন। আমি এই সিন্ডিকেটটাকে পুরো ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগি এবং এরা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্রাইবের অর্ডার দেয়। আমার গ্রামের বাড়ি হচ্ছে পাবনা, ওইখানে যে উপজেলা চেয়ারম্যান ছিল, উনি চেয়েছিলেন ওনার মেয়ের সাথে আমার বিয়ে হোক, কারণ একজন আর্মি অফিসারের সাথে বিয়ে হলে সে সেই রাজনৈতিক প্রভাবটা বিস্তার করতে পারবে। বাট অলরেডি আমার বিয়ে ঠিক করা ছিল এবং ডিরেক্টলি আমি না করি যে না, আমি এখানে বিয়ে করতে পারবো না, আমার বিয়ে ঠিক আছে। এবং ওই পর থেকে সে বলে নেয় যে আমাকে দেখে নিব, আমার পরিবারকে, আমাকে।
সামরিক বাহিনীর সদস্যদের দাবি শুধু দেশপ্রেম এবং নিষ্ঠা প্রদর্শন করায় তাদের ক্যারিয়ার ধ্বংস করা হয়েছে। আমাদের নেভি আর্মি অফিসাররা অল আর মেরিটোরিয়াস। আমাদের পড়াশোনা করে আমাদের অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, ফরেন গার্ড হওয়া আমাদের জন্য খুব বেশি ব্যাপার না, কিন্তু আমরা সেটা থেকেও বঞ্চিত হয়েছি। আমাদেরকে এটা নিয়ে থাকতে হয়েছে এতদিন। সামাজিকভাবে আসলে বৈষম্যের শিকার হতে হয়। আমাদের ফ্যামিলি থাকে, তারা অনেক কষ্টে থাকে, অনেকে অনেক কথা বলে, কাউকে আসলে এক্সপ্লেনও করা যায় না যে আসলে কী হয়েছে, বিকজ মানুষ বিশ্বাস করতে চাইলেও হয়তো মনে করে কিছু তো একটা হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশে প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের সুদৃষ্টিতে দ্রুতই চাকরিচ্যুত কর্মকর্তাদের দাবিগুলো পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।